নমস্কার। এটিএন কলকাতার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব সমস্যা এবং সমাধান। তার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিন, আপনারা জানেন যে গত বছর যারা এই জন্মাষ্টমীর দিন অনুষ্ঠানটা দেখেছিলেন তারা জানেন যে জন্মাষ্টমীর দিন আমাদের যে অতিথি গবেষক রাজগণক উপাধিপ্রাপ্ত শ্রী দেবদাস তার জন্ম, এবং আমরা এই জন্মাষ্টমী গত সোমবার গেছে আমরা রোববার দিন প্রোগ্রাম করেছিলাম, কিন্তু তার জন্মের দিনের পরে আমরা আজকে পেয়েছি তাকে। তাই আমাদের এটিএন কলকাতার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে তাকে আমরা এই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমি দেবদাসবাবুকে মাল্যদান করে তার দীর্ঘায়ু কামনা করে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনার দীর্ঘায়ু হোক এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং মানুষকে আপনি জ্যোতিষ শিক্ষা দান করুন। আর এই পুষ্পস্তবক দিয়ে আপনাকে সম্মান জানাচ্ছি। একটা কথা আছে না, জন্ম আজি সার্থক তোমার, মানব সেবায় রত, জ্যোতিষ জ্ঞানের শ্রেষ্ঠত্বে আজ তুমি পরিণত। আবার বৃদ্ধ বনিতা তাই করে সম্মান, জ্যোতিষ জগতে আজ একটিই নাম, শুধু দেবদাস। হ্যাঁ, আপনারা জানেন, আমরা জানি, সকলেই জানে জ্যোতিষ জগতে দেবদাস নাম একটিই আজ। কারণ তার সান্নিধ্যে যারা এসেছেন বা যারা এই অনুষ্ঠান দেখেন তারা তো জানেনই যে জ্যোতিষশাস্ত্রে তার কি জ্ঞান, কি অফুরন্ত জ্ঞান, তার কি সুন্দর তার বিচার, এবং গ্রহরা যে আমাদের জীবনে কথা বলে ওঠে তার প্রমাণ তিনি এই হট সেটে বসে আপনাদের সামনে তুলে ধরেন। সেই জন্যই তো জ্যোতিষ জগৎ তাকে যে সম্মাননা জানাচ্ছে, আপনারা জানেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটি তাকে সম্মাননা জানিয়েছে, রাজগণক উপাধি দিয়ে পেয়েছেন স্বর্ণ মুকুট। আবার তিনি গত 8 তারিখে 8ই আগস্ট 2004 পেয়েছেন ম্যান অফ দ্য ইয়ার 2004। এছাড়া পেয়েছেন বরাহমির অ্যাওয়ার্ড, পেয়েছেন গোল্ড মেডেল, পেয়েছেন স্বর্ণ মুকুট। সে তো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। 11th একাডেমিক কনফারেন্স অন অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইন্ডিয়ান কালচার তাদের এই সম্মেলনে তাকে সেই সম্মান জানিয়েছেন। আসলে জ্যোতিষশাস্ত্রকে তিনি এমনভাবে অধ্যয়ন করেছেন, গবেষণা করেছেন এবং জ্যোতিষশাস্ত্রকে এমন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন বলেই আজ জ্যোতিষ জগতে শ্রী দেবদাসের নাম এক অনবদ্য এবং বলা যায় কিংবদন্তি। সুতরাং তার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং এই শুভ দিনে আমরা জানি তার জন্ম গেছে জন্মাষ্টমীর দিন, আর জন্মাষ্টমীতে জন্ম তার সার্থক, সত্যিই জন্ম মানব সেবায় তিনি রত আছেন। তার জন্য আপনারা অপেক্ষা করছেন, আপনাদেরও শুভেচ্ছা আমরা আশা করব। যাই হোক, ফোন করুন 22479479 এই নম্বরে আছে আমি অজয় ভদ্র, আছেন আপনাদের প্রিয় মানুষ আমাদের আমন্ত্রণে এবং আপনাদের ডাকে সাড়া দিয়ে যিনি এত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হন সেই দেবদাসবাবু। দেবদাসবাবু, আপনাকে দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আরেকবার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার জন্মদিনের জন্য। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে সকলের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়া এটিএন কলকাতায় সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। আর অনুষ্ঠান শুরুতে আরেকটা কথা বলে দিই, তিনি অধ্যাপক না ব্যবস্থাপক না পথপ্রদর্শক। জানতে হলে অবশ্যই সমস্যা এবং সমাধান আপনাদের দেখতে হবে, আর দেখতে হবে জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলো তিনি কি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেন এবং তার সত্যতা কত সঠিক এবং কত নিরূপণভাবে তিনি তার এই বিচারগুলো করেন। যাই হোক, আমি প্রশ্নে চলে যাই যে দেবদাসবাবু, আপনি আলোচনা করছিলেন কালসর্পযোগ কত রকমের কিভাবে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ে, এবং আমরা একটা জায়গায় 4 না 5 নম্বরে গিয়ে পৌঁছেছিলাম, আপনি আবার আলোচনা করবেন। তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি রবিবার দিন রাত্রি 10টা 5 থেকে 11টা 5 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15 এই দুটো অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। এছাড়া প্রতি বুধবার এই এটিএন কলকাতাতে রাত্রি 10টা 15 থেকে 11টা 15 অমৃত বর্ষা। এই অনুষ্ঠানগুলোতে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্র্যাডিশন তথা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে আমি প্রবেশ করেছিলাম এই এটিএন কলকাতা স্টুডিওতে কালসর্প যোগ এই বিষয়টিতে। আমাদের বৈদিক ট্র্যাডিশন অক্ষরে অক্ষরে সত্য এবং তা আজও সত্য তথা নির্ভুল বলে প্রমাণিত।
যে শব্দগুলোকে আমাদের শাস্ত্রকারগণ আজ থেকে হাজার হাজার বছর আগে লিপিবদ্ধ করে গিয়েছিলেন, আমরা তাকেও আজ এই একবিংশ শতাব্দীতে অ্যানালাইসিস করেও দেখতে পাই যে তা চরম সত্য, আর সত্য কখনো বদলায় না। আমাদের বৈদিক শাস্ত্রকারগণ বলেছেন যে আমাদের ক্রোধ হলো বায়ু রোগ, বায়ু স্বরূপ। তারা ক্রোধের সাথে বায়ুর এখানে তুলনা করেছেন। একবার চিন্তা করো কি জন্য তারা এখানে ক্রোধের সাথে বায়ুর এখানে তুলনা করেছেন। বলেছে বায়ু যেমন সর্বদা চঞ্চল প্রভাবিত, এখন এখানে সে প্রবাহ হচ্ছে, তো পর মুহূর্তে সে অন্য জায়গাতে বয়ে চলেছে, সে কখনো স্থির নয়। ঠিক সেই রকম আমাদের মধ্যে ক্রোধ আসে আবার ক্রোধ চলে যায়, তা কখনো স্থির নয়। আমাদের শাস্ত্রকারগণ হিংসাকে বলেছেন যে পিত্ত স্বরূপ। কেন বলেছেন এটি পিত্ত রোগ? কারণ যখন আমাদের অ্যাসিডিটি হয়ে যায়, অম্বল হয়ে যায়, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের গলা বুক জ্বালা করে, তা একটা জায়গাতে জ্বলন সৃষ্টি করে আর তা স্থিরভাবে থেকে যায় এবং আমাদের স্বাস্থ্য ওপর সমস্যা সৃষ্টি করে। আর হিংসাও যখন মানুষের মধ্যে দেখা দেয় তাহলে জ্বলন স্বরূপ। ঠিক সেরকম অ্যাসিডিটির মতো তা এক জায়গাতে আঁকড়ে ধরে থাকে এবং তা আমাদের জীবনের ক্ষতি করে। আমাদের বৈদিক শাস্ত্রকারগণ লোভকে এখানে কফের সাথে তুলনা করেছেন, যা কখনো শেষ না হবার, যা কখনো শেষ হয় না। যদি তুমি কফ রোগে, যদি তুমি কফ অ্যান্ড কোল্ড ইত্যাদি সমস্যাতে তুমি আক্রান্ত হও, তো অনবরত তোমার কফ কিন্তু নির্গত হতে থাকবে, তা কখনো শেষ হবার নয়। আমাদের বৈদিক শাস্ত্রকারগণ এই লোভকে বলেছেন যে কফের স্বরূপ। এই লোভ মানুষের কখনো মিটবার নয়, যদি না তাকে গুরুর জ্ঞান দ্বারা, বেদের জ্ঞান দ্বারা তাকে নির্মূল করা যায়, কোনো কিছুতেই মানুষ সন্তুষ্টি লাভ করতে পারবে না। দেখো যে আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের শাস্ত্রকারগণ এই সমস্ত তুলনাগুলো, এই সমস্ত শব্দগুলোকে তারা লিপিবদ্ধ করেছিলেন, আর আজকের যুগেও আমরা দেখছি যে তা অক্ষরে অক্ষরে সত্য। দেখো যে আমাদের বৈদিক ট্রেডিশন চরম সত্যের উপর দাঁড়িয়ে, আর সেই সত্যের আধারে আমাদের আলোচনা এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আমরা আলোচনাকে আগে এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে দেখব টেলিফোনে কে আছো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার অজয় বাবু, নমস্কার দেবদাস বাবু। আপনাদের দুজনকে আমার অসংখ্য প্রণাম এবং অভিনন্দন। দেবদাস বাবুর প্রোগ্রামকে সমস্যা সমাধান না বলে মনে হয় শিক্ষার আসর বললেই খুব ভালো হতো। ঠিক মানে অনুষ্ঠানটির মাত্রা পেত। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা না বলে পাচ্ছি না, অজয়দা আপনি মনে হয় মানে দেবদাস বাবুকে এত ভালোবাসেন, ওনার সাফল্যে আমি যে এত খুশি, আমি সত্যি দেখি না এমন কাউকে। আপনি এত খুশি হন ওনার সাফল্যে, এটা আমাকে ভীষণ ভালো, মানে এখনকার দিনে ঠিক দেখা যায় না এরকম। আসলে কি জানেন তো, যার জ্ঞান আছে না তাকে সম্মান জানানো উচিত, কিন্তু এর পক্ষপাতী আমি ঠিক এরকম গুণীজনকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। অবশ্যই শ্রদ্ধা করা উচিত। আর আজকে দেবদাস বাবু জন্মাষ্টমীতে জন্ম, আজকে তাই শুভেচ্ছা আমরা জানালাম। হ্যাঁ, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, নমস্কার আপনাকে। বলুন, কে বলছেন? আচ্ছা, আমি বলছি বারুইপুর থেকে ছবি দাস ঘোষ। ছবি দাস ঘোষ, বলুন আপনার সম্পর্কে। হ্যাঁ, আমার সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আমার 1 নভেম্বর 1959। 1 নভেম্বর 1959। হ্যাঁ, আর সময় 7:15 সকাল 7:15। আচ্ছা, কোথায় জন্ম? আর প্লেস হচ্ছে ডায়মন্ড হারবার, আমতলা। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। দেখুন, আপনি যে অনুষ্ঠানটা মানে দেখেন খুব, তার প্রমাণ হচ্ছে আপনি মানে খুব সুন্দরভাবে ডিটেইলিং করলেন। মানে যা যা বলেন না যে স্পিকিং পাওয়ার, এটা সবার তো থাকে না, হয়তো আমার কোনো প্রোহের এফেক্ট আছে। আচ্ছা মা, তুমি বলো যে 1 নভেম্বর 1959 সেদিন কি সানডে ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং মা তোমার কি তুলা রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন? একদম ঠিক। ঠিক আছে, তুমি কি বিষয় জানতে চাইছো? আমার প্রশ্নটা, আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্মকুণ্ডলীতে যে আপনার প্রোগ্রাম থেকে যতটুকু শিখেছি, আমার মানে 3টে ভয়ানক দোষ আছে, যেমন আংশিক কালসর্প, তারপরে ব্রহ্মদোষ এবং অমাবস্যা যোগ।
আচ্ছা। এই তিনটে মানে দোষ আছে, যদিও তার এফেক্ট আমি আমার জীবনে খুব ভালো রকমই পেয়েছি। আমি বিবাহিতা এবং আমার একটি সন্তান আছে, আমার হাজব্যান্ড আছে অসুস্থ, উনি মানে যার জন্য আমি ঠিক বুঝতে পারতাম না কেন হচ্ছিল। আমি তারপরে আপনাদের এই প্রোগ্রাম দেখে দেখে আমি অনুভব করলেন যে এটাই ঘটনা। হ্যাঁ, আগে ঠিক এতটা বুঝতে পারিনি যে এই আপনাদের প্রোগ্রামটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, যাকে সেজন্য আমি মানে হয়তো দেবদাসবাবুর কাছে যেতে পারিনি। ওনার মানে আমি আমার মোটামুটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়েছি, উনি একটু আমাকে রেমেডিও দিয়েছেন। হ্যাঁ, তোমার মা কি বিষয়ে প্রশ্ন মা বলবে? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আমার কি ধরনের কালসর্প এবং তার এফেক্টটা কি হচ্ছে, আর রেমেডি নিলে কি আমি এসব থেকে উদ্ধার পাবো? আচ্ছা, আরেকটা কথা, আমার সন্তান কেমন? আচ্ছা, ঠিক আছে মা, তাহলে তুমি বলছো যে গ্রহের এফেক্ট তুমি জীবনে বুঝতে পেরেছো, যে জীবনে গ্রহরা কথা বলে ওঠে কি মা, তাই তো? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে। তাহলে আমি আলোচনা শুরু করছি, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, এবং আমি টেকনিশিয়ান ভক্তদের কাছে বলছি যে বক্সে কোনো একটি প্রবলেম হচ্ছে, একটি সাউন্ড হচ্ছে, তোমরা সেদিকে দৃষ্টিপাত করবে। তাহলে আমরা আলোচনা করব এই জন্মকুণ্ডলী নিয়ে। মা নিজে বলেছেন যে মা বুঝতে পেরেছেন যে গ্রহরা জীবনে কথা বলে ওঠে কি আছে তার জন্মকুণ্ডলীতে, তার সন্তান জীবন সম্পর্কে। তাহলে লগ্ন এখানে কোনটি আছে আমাদের দেখতে হবে। এই জন্মকুণ্ডলী লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর ঘরে এখানে বসে আছে মঙ্গল। এটা অবশ্যভাবেই ভৌম দোষ। এবং মা এখানে যেটি বলেছেন যে তার স্বামী অসুস্থ, এই অসুস্থ থাকবার কারণ বা দুর্বল স্বামী ভাগ্য হবার কারণ যে এই ভৌম দোষ। এবার আমরা জানবো যে তার সন্তান জীবন সম্পর্কে। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের সন্তান জীবন সম্পর্কে, যেন তোমাদের জীবনে এই রকম গ্রহের বিষাক্ত ছোবল এসে না পড়ে। তাহলে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘর থেকে বিচার করা হয় কি সন্তান। এই ঘরটাতে বসে আছে কেতু, এটা সন্তান জীবনের পক্ষে অশুভ। আর বৃহস্পতি থেকে বিচার করা হয় সন্তান, তথা এই ক্ষেত্রে এই 5 নম্বর ঘরের মালিক ও বৃহস্পতি। এই 5 নম্বর ঘরটি হলো মীন, আর এর মালিক হলো বৃহস্পতি। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বৃহস্পতি জন্মকুণ্ডলীতে কিভাবে রয়েছে। বৃহস্পতি এখানে লগ্নে বসে রয়েছে। দেবদাসবাবু, লগ্নে বৃহস্পতি থাকা ভালো, কিন্তু এক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে না। কেন, কি জন্য, তার কারণ কি? এখানে এই ঘরটা হলো বৃশ্চিক, আর এই ঘরের মালিক হলো মঙ্গল, সেই ঘরে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতির সাথে মঙ্গলে হলো মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। তাহলে কেন এক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে না? কারণ এখানে বৃহস্পতি বুধের সাথে মিলিত হয়ে বুধ প্লাস বৃহস্পতি ইজ ইকুয়াল টু ধননাশ যোগের সৃষ্টি করেছে। যে বৃহস্পতির গুণাগুণকে বুধ এখানে নষ্ট করেছে। আর বৃহস্পতির অন্যতম শুভ গুণ হলো সন্তান, বা বৃহস্পতি আমাদের সন্তান জীবনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। যদি আমাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে, এরকম ধননাশ যোগে আক্রান্ত থাকে, তাহলে সন্তান জীবনে সমস্যা দেবেই। ঠিক যেরকম ভৌম দোষ তার জীবনে সমস্যা দিয়েছে। দুঃখের বিষয় যে মানুষ এইভাবেই গ্রহ দ্বারা আক্রান্ত হবার পরে তা উপলব্ধি করতে পারে। ভক্তগণ, সেজন্য তোমরা অবশ্যভাবে আগে থেকে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর ছবি দেবী স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি অবশ্যই নোট করে নিয়েছেন, কারণ আপনার বিচারে তো এবং আপনাদের বিচারে তিনি সর্বোচ্চ শিখরে বিরাজ করছেন আমরা জানি। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আজকে আলোচনা করব সেই হচ্ছে কালসর্পযোগ। আর কালসর্পযোগে আমরা কত দূর আলোচনা করেছিলাম? তক্ষক বলেছিলেন এবং কর্কটক বলেছিলেন, সংজ্ঞাটা বলেছিলেন। আমি হচ্ছে এই কর্কটকের সংজ্ঞা পর্যন্ত বলেছিলাম। আজ আমি সেখান থেকে আরো সামনের দিকে এগিয়ে যাব। তার আগে আমি আরো একবার বলে দেব যে 12 প্রকারের কালসর্পযোগ আমাদের জন্মকুণ্ডলীতে সৃষ্টি হয়ে থাকে। সেই 12 প্রকার কালসর্পযোগের নাম তোমরা যারা এখনো পর্যন্ত নোট করনি, তোমরা নোট করে নেবে তোমাদের খাতাতে। তাহলে 1 নম্বর হলো অনন্ত কালসর্পযোগ, 2 নম্বর হলো কুলিক কালসর্পযোগ, 3 নম্বর হলো বাসুকি কালসর্পযোগ, 4 নম্বর হলো শঙ্খপাল কালসর্পযোগ, এবং 5 নম্বর হচ্ছে পদ্ম কালসর্পযোগ, 6 নম্বর হচ্ছে মহাপদ্ম কালসর্পযোগ,
7 নম্বর হচ্ছে তক্ষক কালসর্পযোগ, 8 নম্বর হচ্ছে কর্কটক কালসর্পযোগ, 9 নম্বর হলো শঙ্খচূড় কালসর্পযোগ এবং 10 নম্বর হলো ঘাতক কালসর্পযোগ, 11 নম্বর হলো বিষধর কালসর্পযোগ এবং 12 নম্বর হলো শেষনাগ কালসর্পযোগ। আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি, বেশ কিছু কালসর্পযোগের ফলাফলও আমরা জেনে ফেলেছি। এবার আমরা জানছিলাম হচ্ছে সবার আগে প্রত্যেকটা কালসর্পযোগের সংজ্ঞা বা ডেফিনেশন কেন। তার কারণ যাদের তোমাদের হচ্ছে অনন্ত কালসর্পযোগ বা হচ্ছে কুলিক কালসর্পযোগ, তোমরা তোমাদের কালসর্পযোগের সংজ্ঞা বা ডেফিনেশন এবং তার সাথে সাথে ফলাফলও জেনে ফেলছো। অপরদিকে যাদের তোমাদের বিষধর বা শেষনাগ কালসর্পযোগ, তোমরা এখনো পর্যন্ত তোমাদের জন্ম কুণ্ডলীর সাথে সাদৃশ্য খুঁজে পাচ্ছ না, ফলে তোমরা ইন্টারেস্ট হারাচ্ছ। তা না করবার জন্য সবার আগে আমি ডেফিনেশন গুলো কমপ্লিট করব, যেন প্রত্যেকে মিলিয়ে নিতে পারো তোমাদের জন্ম কুণ্ডলীর সাথে। এই মায়ের মতো জীবনে যেন বলতে না হয় যে আমার জীবনে গ্রহের খারাপ প্রভাব এসে পড়েছে, আপনার আলোচনা বা জ্যোতিষশাস্ত্রের সাথে আমি মিলিয়ে দেখেছি। এই রকম নিরাশার বাণী যেন তোমাদের মুখে উচ্চারিত না হয়। তাহলে আমরা আলোচনা শুরু করব। দেখে নেব টেলিফোনে কে রয়েছে। কে আছেন দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, অজয় দত্ত নমস্কার। নমস্কার আপনাকে। আমি বিপ্লব মুখার্জি বলছি যাদবপুর থেকে। বলুন। হ্যাঁ, প্রথমেই দেবদাস বাবুকে আমার শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের জন্য। আচ্ছা, আর একটা জিনিস যেটা আগে আমি জানতে চাই, দেবদাস কিছু মাস আগে বলেছিলেন একটা বইয়ের ব্যাপারে, উনি বই লিখছিলেন। আচ্ছা। বইগুলোর কাজ আমার চলছে, শুধু একটা বই নয়, কতগুলো বই বেরোবে আর সেই বইগুলো একই সাথে প্রকাশিত হবে। বইগুলো থেকে আর তোমাদের কোনো কিছু দরকার পড়বে না, অর্থাৎ ওই বইগুলোকে যদি তোমরা অধ্যয়ন করো তাহলেই তোমরা কিন্তু শিখে ফেলতে পারবে। এইভাবে সেই বইগুলোকে রচনা করা হচ্ছে। সেটা অনেকদিন ধরে দেবদাস বাবু গুলোর ব্যাপারে বলছিলেন, না আমি ভাবলাম আমার কোনো এপিসোড মিস করলাম নাকি। মানে দেখুন, প্রত্যেক দর্শক আপনার এপিসোড মিস করতে চান না আর কি। হ্যাঁ বলুন। আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19th অগস্ট 1976 সন্ধ্যে 5:35 19 আগস্ট 1976। হ্যাঁ, 5:35 PM। হ্যাঁ, প্লেস অফ বার্থ হচ্ছে বোম্বে, মুম্বাই। হ্যাঁ। আচ্ছা, বোম্বে। কি জানতে চাইছেন? কত বললে? 5:35 সন্ধ্যাবেলা। হ্যাঁ। হ্যাঁ, কি জানতে চাইছেন বিপ্লব বাবু? জীবনে কি বিপ্লব করবেন? আমি প্রথমে জানতে চাই যে আমার কর্মক্ষেত্রটা আচ্ছা মানে ততটা আমার খুব একটা ভালো যাচ্ছে না। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি, আচ্ছা কিন্তু আমি ততটা সাকসেস পাচ্ছি না। তো আমার কর্ম জায়গাটা একটুখানি যাতে বলে দেন, আর তার সাথে জড়িত আছে অর্থনৈতিক দিকটা কর্মের আচ্ছা। সাথে। তাহলে যখন তোমার 1976 সালে আগস্ট মাসে জন্ম, তুমি তো অবশ্যই জানো যে তোমার জন্মকুণ্ডলীতে পূর্ণ কালসর্পযোগ আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এটার এফেক্টটা মানে কর্মক্ষেত্র আর অর্থনৈতিক দিকের উপরে কতটা পড়বে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেবদাস বাবু বারে বলেন যে লগ্নের সপ্তমে শনি থাকলে তাহলে বিবাহ হবে বা বিবাহ পরে একটু সমস্যা দেখা যায় বা দেরিতে বিবাহ হয়। তো আমার সেইভাবে বিবাহের ব্যাপারে ট্রাই করা হচ্ছে না, কিন্তু কি সমস্যা আসতে পারে। তাহলে আমি যদি তোমার ছকটিকে এখানে উপস্থাপন করি তাহলে তুমি কি সেটিকে দেখে বলতে পারবে? নিশ্চয়ই। তাহলে আমি ছকটিকে দেখে উপস্থাপন করছি, তার সাথে সাথে এটিএন কলকাতার সমস্ত ভক্তদের আমি বলছি আপনি লাইনে থাকুন। অতীব মহত্বপূর্ণ এই জন্মকুণ্ডলী তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। আমি এখানে এই ছকটিকে একে উপস্থাপন করছি, তার সাথে সাথে তোমরা এখনো পর্যন্ত যারা জন্মকুণ্ডলী বের করনি তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে তোমার যেটি এখানে গ্রহ অবস্থান আছে সেটিকে আমি উপস্থাপন করছি। তাহলে তোমার এখানে জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে, তোমার এখানে 12 নম্বর ঘরে আছে কেতু, কি তাই তো? হ্যাঁ। এখানে আছে বৃহস্পতি এবং হচ্ছে চন্দ্র। হ্যাঁ। এখানে তোমার কোনো গ্রহ নেই। এখানে আছে শনি। হ্যাঁ। এখানে আছে রবি, বুধ, শুক্র। হ্যাঁ। এখানে আছে মঙ্গল। হ্যাঁ। এখানে আছে রাহু। হ্যাঁ, ঠিক বলেছেন। এবং এখানে কোনো গ্রহ নেই। এখানে কোনো গ্রহ নেই। এখানে আছে লগ্ন। হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই। এখানে কোনো গ্রহ নেই।
তাহলে তুমি নিজে বলেছো যে তুমি তোমার কর্মজীবনে সফলতা লাভ করতে পারছো না সেইভাবে তোমার পরিশ্রম এবং যোগ্যতা অনুযায়ী। আর আমি তোমাদের এই কালসর্প যোগে আলোচনাতে বলছিলাম যে এই কালসর্প যোগ যদি মানুষের জন্মকুণ্ডলিতে থাকে তাহলে সে তার কর্মজীবনে স্বীকৃতি ও সফলতা লাভ করতে পারে না। তুমি নিশ্চয়ই সেটা শুনেছো। আর তোমার এখানে আছে রাহু, এখানে আছে কেতু, এইদিকে 1 2 3 4 5টা ঘরে একমাত্র লগ্ন আছে, অন্য কোনো গ্রহ নেই। সুতরাং তুমি পূর্ণ কালসর্প যোগ দ্বারা আক্রান্ত। আমি তোমার জন্মকুণ্ডলী বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব, অতীব মহত্বপূর্ণ এই জন্মকুণ্ডলী, তুমি সঙ্গে থাকো। ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবু। তাহলে আমরা আগে জানবো যে এখানে যে কালসর্প যোগটি সৃষ্টি হয়েছে তা যে তার জীবনে প্রভাব বিস্তার করছে সে কথা আমাকে বলতে হয়নি, সেই ভক্ত নিজেই বলেছেন। এবং এখানে তার কোন কালসর্প যোগ সৃষ্টি হয়েছে, এখানে 1 2 3 4, এখানে তার 4 নম্বর ঘরে আছে কেতু এবং তার 10 নম্বর ঘরে আছে রাহু। তাহলে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10 নম্বর ঘরে থেকে বা যে কোনো জন্মকুণ্ডলিতে 10 নম্বর ঘর থেকে বিচার করতে হয় হচ্ছে কর্ম। ভক্তগণ, আমি এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে কালসর্প যোগ নিয়ে আলোচনা করছি। আর এই যে আমি আলোচনাটা করছি এটি কোনো ব্যক্তিগত উত্তর নয়, এটি আমি সমগ্র কালসর্প যোগেরই পর্যালোচনা করব। এই ডেমো আমি ধরলাম এটি একটি ডেমো হরোস্কোপ, এর মাধ্যমে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। তাহলে এখানে হচ্ছে 10 নম্বর ঘরে এখানে আছে রাহু, আর 10 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়, যে কোনো মানুষের কর্ম বা জীবিকা। এবং হচ্ছে এই লগ্ন থেকে 1 2 3 4 4 নম্বর ঘর থেকে বিচার করা হয় কি, এই 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে গৃহ সুখ। এবং যদি আমাদের জন্মকুণ্ডলীতে কালসর্প যোগ থাকে তাহলে তা কর্মজীবনে সমস্যা দেবেই। আর যেহেতু এখানে এই 10 নম্বর ঘরে রাহু আছে তাই তা কর্মজীবনে অধিক সমস্যার সৃষ্টি করছে। দেবদাস বাবু 76 সালে জন্মগ্রহণ করে এখনো বহু ছেলে বহু মেয়ে বেকার, তবু তো সে কিছু করছে। তাহলে সে কি জন্য করছে? আপনি বলছেন এত ভয়ঙ্কর কালসর্প যোগ তার জন্মকুণ্ডলীতে আছে, তাহলে সে কিভাবে কোনো না কোনো জীবিকাতে যুক্ত হয়েছে? তার কি কারণ? তার কারণ হচ্ছে যে লগ্ন থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে এই গ্রহ সন্নিবেশটিকে দেখো, এখানে বৃহস্পতি এবং চন্দ্র একসাথে আছে। ইতিপূর্বে আমি তোমাদেরকে বহুবার বলেছি বৃহস্পতি আর চন্দ্র গজকেশরী যোগ, যা বহু সমস্যা থেকে মানুষকে মুক্ত করতে পারে, বহুবার বলেছি। কিন্তু এই ক্ষেত্রে মুক্ত করতে পারছে না সম্পূর্ণরূপে। কারণ কি? কারণ এখানে কালসর্প যোগ এখানে 10 নম্বর ঘরকে আক্রান্ত করেছে। সেই জন্য এখানে সে কর্ম লাভ করলো, বৃহস্পতি তাকে কর্মলাভ অবশ্যভাবে করিয়েছে, কিন্তু কর্মে পূর্ণ সফলতা প্রদান করতে দিচ্ছে না এই পূর্ণ কালসর্প যোগ। এবার আমরা জানবো যে সে নিজে বলেছে যে তার বিবাহ ও বিবাহিত জীবন সম্পর্কে। তার 76 সালে জন্ম, প্রায় 29 বছর বয়সে এসে সে পৌঁছেছে। সে এখনো পর্যন্ত বিয়ে করেনি। ইতিপূর্বে আমরা দেখেছি যে 26-27 বছর বয়সে অনেকে বিবাহ করেছে। তার বিবাহ কোন সময় হবে, কেমন হবে? লগ্নের সপ্তমে শনি, এটা তার জীবনে লেট ম্যারেজ করাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে রোমান্সের সমস্যা নিয়ে আসবে। স্বামী স্বামীর মতো জীবন কাটাবে, স্ত্রী স্ত্রীর মতো জীবন কাটাবে। সেক্ষেত্রে ডিভোর্স হবে না। কেন হবে না? কারণ ডিভোর্স হতে গেলে মঙ্গলকে খারাপ থাকতে হবে, আর এখানে কিন্তু মঙ্গলের সাথে কোনো খারাপ গ্রহ যুক্ত নেই বা মঙ্গল নিচস্থ নেই। কিন্তু তার বিবাহিত জীবনে রোমান্সের ক্ষেত্রে সমস্যা আসবে। ভক্তগণ, আমি তোমাদেরকেও বলছি তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী এবং তার সন্তান জীবনে সমস্যা দেখা দেবে। কেন, কি জন্য? কারণ লগ্ন থেকে 1 2 3 4 5 এই 5th হাউস থেকে বিচার করা হয় সন্তান। একেতে কালসর্প যোগ আমি তোমাদের বারবার করে বলেছি যে সন্তান জীবনে সমস্যা দেয়। তাহলে এই 5 নম্বর ঘরে তো বৃহস্পতি এবং হচ্ছে চন্দ্র আছে, তো গজকেশরী যোগ, তাহলে তো ভালো হবার কথা। কিন্তু আপনি কেন বলছেন যে সমস্যা দেবে দেবদাস বাবু? কারণ এই
এই 5 নম্বরে বৃহস্পতি এই গজকেশরী যোগ সব দিক থেকে ভালো ফল দিলেও এই 5 নম্বরে বৃহস্পতি মানুষকে নিঃসন্তান করে থাকে, সেদিক থেকে কিন্তু সে ভালো ফল দেবে না। তাহলে তুমি দেখছো যে তোমার জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থান তাতে তোমার ইতিমধ্যেই তোমার কর্মজীবন আক্রান্ত, আর তোমার যেন বিবাহিত জীবন এবং তোমার যেন এখানে সন্তান জীবন আক্রান্ত না হয়, সেজন্য অবশ্যভাবেই তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। এবং ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে যে কি ধরনের গ্রহ সন্নিবেশ, কি ধরনের কালসর্পযোগ তোমাদের এখানে সৃষ্টি হয়েছে বা তোমাদের জন্মকুণ্ডলিতে সৃষ্টি হয়েছে। দেবদাস বাবু, এবার আমাদের জানবার বাকি থাকলো এটা কি, এটাকে আমরা কি বলবো? এটা কি শঙ্খপাল কালসর্পযোগ নাকি এটা ঘাতক কালসর্পযোগ, 10 নম্বর ঘাতক কালসর্পযোগ? কোনটা এটা, কোনটা? কারণ আপনি যে সংখ্যা দিয়েছেন, যদি 4 নম্বর ঘরে রাহু থাকে অথবা কেতু, তাহলে দেখছি যে এটা শঙ্খপাল কালসর্পযোগ হবে। আবার আপনি যেভাবে এগিয়ে চলেছেন তাতে আপনি বলতে চলেছেন যে যদি এই 10 নম্বর ঘরে রাহু থাকে তাহলে এটা সৃষ্টি হবে ঘাতক কালসর্পযোগ। তোমরা এই জন্মকুণ্ডলীটাকে এঁকে রাখো, আমি আলোচনাতে ফিরে আসব। শুধু মনে রাখবে বৃহস্পতি এবং চন্দ্র এখানে একসাথে ছিল, এই শব্দটাকে ভালো করে মনে রাখবে। আমি ফিরে আসব, আলোচনা করব। বিপ্লববাবু, স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি অবশ্যই নোট করে নিন, পরে যোগাযোগ করে নেবেন এবং আপনার চাকরি জীবন যাতে আরো সুন্দরভাবে আলোকময় হয়ে ওঠে তার জন্য অবশ্যই দেবদাসবাবুর সাথে যোগাযোগ করুন। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে এই কর্কটক কালসর্পযোগ কিভাবে সৃষ্টি হয়ে থাকবে আমাদের জন্মকুণ্ডলিতে। কর্কটক কালসর্পযোগ আমরা ফলাফল সম্পর্কে জানবো, ফলাফল কিন্তু অনেক বিস্তৃত। আমি আবার নতুন করে এই সমস্ত কালসর্পযোগগুলো বিস্তৃত ফলাফল আলোচনা করব, কিন্তু আগে আমি সংখ্যাটিকে উপস্থাপন করব। যদি আমাদের জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 8 নম্বর ঘরে থাকে রাহু, ভক্তগণ 8 নম্বর ঘরে রাহুকে থাকতেই হবে। রাহু অথবা কেতু হলে কিন্তু চলবে না, শুধুমাত্র রাহুকেই থাকতে হবে। আর সেই রাহু কেতুর যে কোনো একদিকে যদি পরপর 5টা ঘর খালি থাকে তাহলে আমরা বলবো যে সেই জন্মকুণ্ডলিতে কর্কটক কালসর্পযোগ সৃষ্টি হয়েছে। তাহলে আমি সেটিকে একে এখানে উপস্থাপন করছি। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কিভাবে সৃষ্টি হয়ে থাকে আমাদের জন্মকুণ্ডলিতে এই কর্কটক কালসর্পযোগ। যারা তোমরা এখনো পর্যন্ত নোট করোনি তোমরা নোট করে নেবে যে কিভাবে সৃষ্টি হয়ে থাকে আমাদের জন্মকুণ্ডলিতে এই কর্কটক কালসর্পযোগ। তাহলে আমি ধরে নিলাম যে আমাদের লগ্ন হলো মিথুন। দেখে নিই ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার অজয় বাবু। নমস্কার। দেবদাস বাবুকে নমস্কার আর আন্তরিক অভিনন্দন জানাই আপনার জন্মদিনে। আমি মিতা মুখার্জি বালিগঞ্জ থেকে বলছি। মিতা মুখার্জি বালিগঞ্জ থেকে। আমার জন্ম হচ্ছে 18ই মার্চ 18ই মার্চ 1954। 64 54 হ্যাঁ, সকাল 9টা বেজে 44 মিনিট। 9টা 44 কলকাতা। বাহ, আজকে সবাই খুব ভালোভাবে বলছেন আর কি। আচ্ছা, বলুন মিতা দেবী, কি জানতে চাইছেন? জানতে চাইছি, আমি তো সবই কিছু কিছু শিখেই নিচ্ছি। সবাই শিখে গেছেন আর কি দেবদাসবাবুর অনুষ্ঠান তো দেখে। তারপরে একটু পেলাম আজ এই সৌভাগ্য। বলুন কি ওনাকে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? ওই আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, আর সন্ধ্যাস্থানে পঞ্চমী বৃহস্পতি আছে সেই চিন্তাও রয়েছে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তাহলে তুমি বলো যে 18ই মার্চ 1954 সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। এবং মা তোমার কি সিংহ রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? হ্যাঁ। তাহলে মা আমি যদি তোমার ছকটিকে এখানে একে উপস্থাপন করি, হ্যাঁ। তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ, পারবো। তুমি সেটি দেখে আমাকে বলতে পারবে। আমি তাহলে এখানে ছকটিকে একে উপস্থাপন করছি। মা তুমি এখানে বললে যে তোমার এখানে, আচ্ছা আমি এখানে একে আগে আমি উপস্থাপন করছি, তারপরে তুমি আমাকে বলবে। তাহলে তার সাথে সাথে এটিএন কলকাতার সমস্ত ভক্তকে আমি বলছি, ভক্তগণ তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে।
তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে উপস্থাপন শুরু করছি। তাহলে মা তোমার জন্মকুণ্ডলিতে এই ঘরটাতে কোনো গ্রহ নেই না, এখানে তোমার আছে লগ্ন এবং বৃহস্পতি কি মা, তাই তো? হ্যাঁ। এখানে তোমার আছে লগ্ন এবং হচ্ছে বৃহস্পতি, এখানে আছে হচ্ছে কেতু, হ্যাঁ, এখানে কোনো গ্রহ নেই, না, এখানে আছে চন্দ্র, হ্যাঁ, এখানে কোনো গ্রহ নেই, না, এখানে শনি, হ্যাঁ, এখানে মঙ্গল, হ্যাঁ, এখানে রাহু, হ্যাঁ, এখানে কোনো গ্রহ নেই, না, এখানে বুধ হ্যাঁ, এবং এখানে রবি এবং শুক্র। হ্যাঁ। তাহলে মা এইমাত্র তুমি একটি শব্দ বললে যে তোমার নাকি পঞ্চমে বৃহস্পতি আছে। ওই বৃষ লগ্নে মা বৃষ থেকে হবে তাহলে 1 2 3 4 5 হ্যাঁ, এখানে যদি বৃহস্পতি থাকতো হ্যাঁ, তাহলে এটা হতো পঞ্চমে বৃহস্পতি। আচ্ছা, এখানে তোমার আছে লগ্নে হচ্ছে বৃহস্পতি হ্যাঁ। এবং লগ্নে সপ্তমে মঙ্গল, হ্যাঁ। এটা ভৌম দোষ। হ্যাঁ। কিন্তু এই বৃহস্পতির সাথে মঙ্গলের সাথে এটা গুরু মঙ্গল যোগ সৃষ্টি হয়ে ভৌম দোষের খারাপ ফলকে সে প্রশমিত করছে। হ্যাঁ। ঠিক আছে মা, তাহলে তোমার মূল কি প্রশ্ন আছে বলো, আমি আলোচনা আমার শুরু প্রশ্ন করছি। আমার স্বামীর জায়গাটা একটু বলবেন, আর সন্তান আর পারিবারিক আপনি তো সবই বলেছেন। ঠিক আছে মা, তুমি সঙ্গে থাকো। প্রণাম রইল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে সবার আগে আমি বলবো যে স্বামী সম্পর্কে এখানে ভৌমদোষ এই জন্মকুণ্ডলিতে ছিল ভক্তগণ, কিন্তু যেহেতু এখানে বৃহস্পতির সাথে মঙ্গলের পূর্ণ দৃষ্টি বিনিময় হয়েছে তাই এটা এই ভৌমদোষ এখানে গুরু মঙ্গল যোগে তা পরিবর্তিত হয়েছে এবং ভৌমদোষের খারাপ প্রভাব বহু অংশে প্রায় 70% লুপ্ত হয়েছে। সুতরাং তোমার স্বামী ভাগ্য শুভ রয়েছে। এবার আমরা যেটি দেখব যে তোমার সন্তান ভাগ্য। সন্তান কারো গ্রহ হলো এই বৃহস্পতি, সেই গ্রহ এই জন্মকুণ্ডলিতে লগ্নে বসে আছে এবং সেই গ্রহ যথেষ্ট ভালোভাবে আছে। কিন্তু এখানে তাহলে আমাদেরকে বৃহস্পতি ছাড়াও দেখতে হবে বুধকে। কেন? কারণ 1 2 3 4 5 এই 5 নম্বর ঘর থেকে বিচার করা হয় সন্তান, আর এই ঘরটির মালিক হলো কে? বুধ। এখানে তো কোনো গ্রহ নেই, দেয়ার আর নো প্ল্যানেট। ভক্তগণ তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, কিন্তু এই বুধ এই জন্মকুণ্ডলীতে কোথায় আছে আমাদের তা দেখতে হবে। বুধ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরে, শনির ঘরে বুধ, শনির সাথে বুধের মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। সুতরাং মা সেদিকেও কিন্তু কোনো প্রকার সন্তান জীবনে সমস্যা নেই, তোমার অরিড হবার কোনো বিষয় নেই, যথেষ্টভাবে শুভ রয়েছে তোমার এই জন্মকুণ্ডলী। তোমার এই জন্মকুণ্ডলীতে লগ্ন থেকে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে শনি শক্তিশালী, কিন্তু এখানে তা বক্রি বা রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে। এজন্য তোমার শত্রুতা বৃদ্ধি পাবে এবং শরীরের কোনো অংশে বিশেষত নিম্ন অঙ্গে আঘাত পাওয়া স্বাভাবিক। সেই জন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। মিতা দেবী, স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বারে যাচ্ছে, আপনি নোট করে নিন এবং আপনার সার্বিক সফলতা হোক এই আমরা চাই। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা জানবো যে আমাদের জন্মকুণ্ডলীতে সৃষ্টি হয়েছে এই কর্কটক কালসর্প যোগ। সেজন্য আমাদেরকে একে বুঝে নিতে হবে। যদি আমাদের জন্মকুণ্ডলীতে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 8 নম্বর ঘরে থাকে রাহু, তাহলে আমি ধরে নিলাম যে আমাদের লগ্নটা হলো মিথুন। সেই মিথুন থেকে আমাদেরকে গুনতে হবে 8 নম্বর ঘর, সেখানে যদি থাকে হচ্ছে রাহু, তাহলে আমি এবারে একে উপস্থাপন করছি ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। আমি ধরলাম আমাদের লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 8 নম্বর ঘরে রাহুকে থাকতেই হবে, রাহু অথবা কেতু হলে হবে না। তাহলে এর উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এখানে থাকবেই হচ্ছে কেতু। আর এর যে কোনো একদিকে যদি সব গ্রহগুলো থাকে, আমি ধরলাম এই দিকে সব গ্রহ আছে, আর এই দিকে 1 2 3 4 5 1 2 3 4 5 এই 5টা ঘরে যদি কোনো গ্রহ না থাকে, এখানে লগ্ন কোনো গ্রহ নয়, তাহলে তুমি জানবে যে তোমার জন্মকুণ্ডলীতে এই কর্কটক কালসর্প যোগ আছে। বা এমনও হতে পারে যে এই দিকটা সম্পূর্ণভাবে খালি আছে আর সমস্ত গ্রহগুলো এই দিকে আছে,
তাহলেও তুমি জানবে যে তোমার জন্মকুণ্ডলিতে কর্কটক কালসর্প যোগ আছে। তাহলে আমরা সংখ্যাটা তো জেনে ফেললাম, এবার জানতে ইচ্ছে করছে আমাদের ফলাফল। তা তো করবেই, কিন্তু ফলাফল জানবার আগে আমরা সবাইকে জানিয়ে দেব প্রত্যেকটি কালসর্প যোগের সংখ্যা, কারণ সবাই কিন্তু অধীর আগ্রহেই অপেক্ষা করছে। এবার আমরা জানবো যে 9 নম্বর শঙ্খচূড় কালসর্প যোগ কিভাবে সৃষ্টি হবে। যদি আমাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক 9 নম্বর ঘরে থাকে রাহু, রাহু অথবা কেতু হলে হবে না। লগ্ন থেকে অ্যান্টি ক্লক 9 নম্বর ঘরে রাহুকে থাকতেই হবে, তাহলে তার উল্টো দিকে থাকবে হচ্ছে কেতু। আর তার যে কোনো একদিকে যদি পরপর 5টি ঘর খালি থাকে, তাহলে আমরা শঙ্খচূড় কালসর্প যোগ দ্বারা আক্রান্ত হব। তাহলে এবার আমাদের আবার একে দেখে নিতে হবে যে কিভাবে সৃষ্টি হবে আমাদের জন্মকুণ্ডলিতে শঙ্খচূড় কালসর্প যোগ। তাহলে আমি ধরে নিলাম যে আমাদের সেই মিথুন লগ্ন। তাহলে এইভাবে যদি আমাদের গ্রহ সন্নিবেশটি সৃষ্টি হয় ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। আমি ধরলাম যে লগ্ন এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর ঘরে থাকতেই হবে রাহুকে, রাহু অথবা কেতু হলে হবে না, রাহুকেই থাকতে হবে। তাহলে তা উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এখানে থাকবে কেতু। আর তার একদিকে যদি সমস্ত গ্রহগুলো থাকে, এই দিকে 1 2 3 4 5টা ঘর যদি পরপর খালি থাকে, তাহলে আমরা শঙ্খচূড় কালসর্প যোগ দ্বারা আক্রান্ত হব। অথবা যদি এমন হয় যে এই দিকটাতে কোনো গ্রহ নেই, এই দিকটা ফাঁকা থাকলো, আর সমস্ত গ্রহগুলো যদি এর উল্টো দিকে এই দিকে থাকে, আর এই দিকে 1 2 3 4 5টা ঘর যদি পরপর খালি থাকে, তাহলে আমরা শঙ্খচূড় কালসর্প যোগ দ্বারা আক্রান্ত হব। আমরা জেনে ফেললাম সংজ্ঞা বা ডেফিনেশন, জানবো আমরা ফলাফল। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে কিন্তু ভীষণভাবে জাগছে যে দেবদাস বাবু, এই যে আপনি বলছেন যে শঙ্খচূড় কালসর্প যোগ, এই সংজ্ঞার সাথে কিন্তু বাসুকি কালসর্প যোগের সংজ্ঞাটা অনেকটা মিলে যাচ্ছে। আপনি আমাদেরকে শিখিয়েছেন যে বাসুকি কালসর্প যোগের ক্ষেত্রে লগ্ন থেকে 1 2 3 নম্বর ঘরে রাহু অথবা কেতু থাকে। এখানে আমরা দেখছি যে এখানে লগ্ন থেকে 1 2 3 নম্বর ঘরে আছে কেতু। তাহলে আমরা একে কি বলবো? আমরা একে কি বাসুকি কালসর্প যোগ বলবো, নাকি আমরা একে শঙ্খচূড় কালসর্প যোগ বলবো? এই একটা দ্বিধা বা দ্বন্দ্ব বা একটা দোটানার মধ্যে আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন। আর যে কোনো শিক্ষার মধ্যে যদি কনফিউশন থাকে, তাহলে সে শিক্ষা কখনো পূর্ণতা লাভ করতে পারে না। তাই আমাদেরকে জানতে হবে, আমরা জানবো এই কনফিউশন আমরা দূর করব, কিন্তু তার আগে আমরা সংজ্ঞাগুলোকে লিখে নেব। আমরা জানবো এবারে ঘাতক কালসর্প যোগ সম্পর্কে। ভক্তগণ, এই নামটির সাথে তোমরা দেখো ঘাতক কালসর্প যোগ, যে কালসর্প যোগ আমাদের 10 নম্বর ঘরকে আক্রান্ত করে থাকে। আর এই 10 নম্বর ঘর থেকে বিচার করা হয় পুরুষ বা নারী প্রত্যেকের জীবনে কর্ম, আর কর্মহীন মানুষ কখনো সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। মানুষকে কর্মব্যস্ত অবশ্যভাবে থাকতে হয়। কর্মব্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যায়। তাই যখন এই কর্মজীবন আমাদের আক্রান্ত হয়ে যায়, তখন আমাদের শাস্ত্রকারগণ তাকে বলেছেন যে ঘাতক কালসর্প যোগ। তা কি ঘাত প্রতিঘাত আমাদের জীবনে নিয়ে আসে আমরা জানবো, কিন্তু তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার অজয় দা। নমস্কার। নমস্কার দেবদাস দা। নমস্কার। আমি কসবা থেকে চন্দন বসু রায় বলছি। সন্তোষ বসু রায়? চন্দন বসু রায়। চন্দন বসু রায়, বলুন। আমার জন্ম হচ্ছে 5 নভেম্বর 5 নভেম্বর 1980। হ্যাঁ। সময় হচ্ছে 9টা 46 রাত। রাত 9টা 46। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। কি জানতে চাইছেন চন্দন বাবু? আমি আমার কর্মজীবন সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কর্মজীবন বলতে মানে গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা, বা আমি যেই প্রাইভেট ফার্মে আমি কাজ করছি এখন, তো স্যাটিসফ্যাকশন হচ্ছে না। স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমি যদি এখানে ছকটিকে একে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবেন? হ্যাঁ, তুমি বলছো বলতে পারবে। তাহলে আমি এখানে ছকটিকে একে উপস্থাপন করছি। ভক্তগণ, তোমরা সাথে সাথে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না। আমি এখানে ছকটিকে একে উপস্থাপন করছি।
তাহলে এখানে তোমার জন্মকুণ্ডলিতে যেটি গ্রহ অবস্থান আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে তোমার জন্মকুণ্ডলিতে এখানে কোনো গ্রহ নেই। তুমি কি দেখছো? তোমার জন্মকুণ্ডলিতে এখানে কোনো গ্রহ নেই, এইখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই। একটু জোরে বলুন। এখানে আছে লগ্ন এবং রাহু, এখানে কোনো গ্রহ নেই। এখানে আছে শুক্র, আছে বৃহস্পতি, আছে চন্দ্র, আছে শনি। আবার বলছি, শুক্র, বৃহস্পতি এবং হচ্ছে চন্দ্র, শনি, কি তাই তো? এখানে আছে রবি এবং বুধ, তোমার এই ঘরটাতে আছে রবি এবং বুধ। এখানে আছে মঙ্গল, এখানে কোনো গ্রহ নেই। এখানে আছে কেতু, এই ঘরটি ফাঁকা এবং এই ঘরটি ফাঁকা। তাহলে তুমি তো এই কুণ্ডলীর দিকে চোখ রেখেই বুঝতে পারছো যে এদিকে 1 2 3 4 5টা ঘর সম্পূর্ণরূপে খালি, কি তাই তো? সুতরাং তুমি পূর্ণ কালসর্প যোগ দ্বারা আক্রান্ত, এবং তোমার হলো বাংলাতে কার্তিক মাসে জন্ম, কি তাই তো? তোমার এখানে রবি অত্যন্ত দুর্বল অবস্থাতে আছে, রবি এখানে আছে বসে, এবং শুক্র তোমার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থায় আছে, কি তাই তো? শুক্র তোমার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থাতে থাকবার জন্য তুমি জীবনে যেগুলো যে বিদ্যা বা শিক্ষাগুলোকে লাভ করেছো সেগুলোকে তুমি বাস্তবে প্রয়োগ করতে পারছো না। একদম ঠিক, কি তাই তো? কারণ আমি ইতিপূর্বে তোমাদেরকে এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে বহুবার বলেছি যে শুক্র দিয়ে থাকে আমাদের বাস্তব প্রয়োগ। শুক্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে নিচস্থ হয়ে যায় তাহলে আমরা আমাদের শিক্ষা কোনো প্রকার বাস্তব প্রয়োগ করতে পারি না। এবং রবি থেকে বিচার করা হয় কি প্রতিষ্ঠা, রবি থেকে বিচার করা হয় প্রকাশ, বিকাশ এবং হচ্ছে স্বীকৃতি। আর শনি এবং হচ্ছে চন্দ্র একসাথে থাকবার জন্য তোমার মধ্যে মানসিক অস্থিরতা ভীষণভাবে কাজ করবে, কি তাই তো? হ্যাঁ। তাহলে তুমি তোমার ফোন নাম্বারটা বলো। 2442 1989। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি আলোচনা করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে ভক্তগণ, এই কালসর্প যোগের এই আলোচনাতে আমরা আবার পেয়ে গিয়েছি একটি কালসর্প যোগেরই কুণ্ডলী। আর তাহলে আমরা এই আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটি কোন কালসর্প যোগ? আমার মনে হচ্ছে এটি শঙ্খপাল কালসর্প যোগ, কি তাই কি না? তার প্রতিবাদ তোমাদেরকে করতে হবে, কারণ আমি শিক্ষা তোমাদের মধ্যে বিলিয়ে দিয়েছি। শুধু আমি নয়, তা বললে ভুল হবে, এরকম বহু জ্যোতিষ তথা আমাদের শাস্ত্রকারগণ যুগে যুগে শিক্ষাকে সমগ্র বিশ্বের কাছে বিলিয়ে এসেছেন। আমরা দেখতে পাই সে ফাইয়েন হিউয়েনসাং বিভিন্ন পরিব্রাজকের কথা। তাহলে এটি হলো অনন্তকাল সর্পযোগ, যা লগ্ন থেকে সৃষ্টি হয়েছে, অনন্ত, ব্যাপ্ত, অন্তহীন। কাল সর্পযোগের প্রত্যেকটি ফলাফল যার জীবনে এসে বর্তাবে অনন্তকাল সর্পযোগ, তা এখানে দেখতে পাচ্ছ। আর সে নিজে বলেছে যে তার একাডেমিক কোয়ালিফিকেশনে সে বাস্তব প্রয়োগ করতে পারছে না, কিভাবে করবে? শুক্র যদি মানুষের খারাপ থাকে তাহলে সে তার বাস্তব প্রয়োগ করতে পারে না। খুব ভালো সিঙ্গার, সে ভালোভাবে রিহার্সালও দিয়েছে, কিন্তু ওই ফাইনাল স্টেজে উঠবার সময় শুধু খাতায় উল্টাতে হচ্ছে আর বারবার জল খাওয়া আর টেনশন। সে গান শুনিয়ে পাবলিককে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু মনে করো যত বিখ্যাত গায়ক আছেন একদম লেটে আসেন, প্রোগ্রাম শুরু হবার কথা রাত্রি 9টায়, এসে পৌঁছলেন 9:30। আর আশা থেকে, গাড়ি থেকে নামা থেকে শুরু করে সে সমস্ত দর্শকের, সমস্ত শ্রোতার মন জয় করে নেয়। তাকে কোনোভাবে রিহার্সাল দিতে হয় না, শুক্র দিয়ে থাকে বাস্তব প্রয়োগ। শুক্র ছাড়া আজ পর্যন্ত কোনো মানুষ ফাইনাল স্টেজে গিয়ে অ্যাপ্লাই করতে পারেনি। তোমার ছেলে বা মেয়ে খুব ভালোভাবে ঘরে বসে লেখাপড়া করতে পারে, অঙ্ক করতে পারে, সেটা কিছু হতে পারে, ফিলোসফি হতে পারে, হতে পারে হিস্ট্রি, হতে পারে জিওগ্রাফি, হতে পারে অ্যাকাউন্টেন্সি, কিন্তু তা সেই পরীক্ষার হলে গিয়ে সব উল্টো পাল্টা হয়ে যায়। এই সব উল্টো পাল্টা হয়ে যায় না, এই সব উল্টো পাল্টা করে দেয় শুক্র।
শুক্র ছাড়া কোনো মানুষ তার শিক্ষাগত যোগ্যতা বই প্রকাশ করতে পারে না, তার বাস্তব প্রয়োগ করতে পারে না। এই কথা আমি তোমাদেরকে বছরের পর বছর বলে এসেছি। আর দেখলে যে গ্রহরা কিভাবে কথা বলে, আমায় বলতে হয়নি, সেই ভক্ত বলেছেন। আর হচ্ছে রবি, রবি ছাড়া কি হবে? রবি ছাড়া জীবন অন্ধকার, রবি ছাড়া জীবন অন্ধকার। রবি ছাড়া কখনো স্বীকৃতি হয় না, রবি ছাড়া কখনো প্রতিষ্ঠা হয় না। বহু লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তির জন্মকুণ্ডলী রিসার্চ করে দেখা গিয়েছে যে তাদের জন্মকুণ্ডলীতে রবি ভালো আছে। আমরা দেখেছি যে একালব্য অতীব ট্যালেন্টেড, আমরা দেখেছি যে মহাবীর কর্ণ অতীব ট্যালেন্টেড, আমরা দেখেছি মহাবীর অর্জুন অতীব ট্যালেন্টেড। বিজয় মুকুট মহাবীর অর্জুনই লাভ করেছেন। রবিকে জন্মকুণ্ডলীতে ভালো থাকতেই হবে, তা তুমি ডাক্তার হও বা জ্যোতিষ, তা তুমি একজন উকিল হও বা একজন ইঞ্জিনিয়ার, তোমার প্রফেশনে তুমি একটি আইডেন্টিটি হিসেবে, তোমার নামই একটি পরিচয় হিসেবে অবশ্যভাবে চমকাবে যদি তোমার জন্মকুণ্ডলীতে রবি ভালো অবস্থায় থাকে। আর রবি এখানে ভালো অবস্থায় নেই, সেজন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নেবে। এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে তোমাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের ভয়ানক কালসর্পযোগ সৃষ্টি হয়েছে, তোমরাও সেই জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আমরা অনেকগুলো কিন্তু কালসর্পযোগেরই আজকে ছক আমরা পেয়েছি। আমরা আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব, আর চট করে আমি তোমাদেরকে একে দেখিয়ে দেব যে ঘাতক কালসর্পযোগের একটি চিত্র। আর আলোচনা আমি তারপরে করব, অবশ্যভাবে করব, তোমরা সেটিকে নোট করে নেবে। যদি আমাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক 10 নম্বর ঘরে থাকে রাহু, তাহলে এইভাবে হতে হবে। আমি ধরলাম যে আমাদের লগ্ন এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10 নম্বর ঘরে। এখানে রাহুকে থাকতেই হবে, রাহু অথবা কেতু হলে হবে না। আর তার যে কোনো একদিকে 1 2 3 4 5টা ঘর যদি খালি হয়, সমস্ত গ্রহগুলো যদি এই দিকে থাকে, তাহলে আমরা বলবো এটা ঘাতক কালসর্পযোগ। অথবা যদি এমন হয় যে এই দিকটা সম্পূর্ণ ফাঁকা আর সমগ্র গ্রহগুলো এই দিকে আছে, 1 2 3 4 5 এই ঘরগুলো ফাঁকা, তাহলে আমরা একে কি বলবো? ঘাতক কালসর্পযোগ। আর তা তোমাদের কাছে মনে হচ্ছে যে দেবদাস বাবু এখানে লগ্ন থেকে 1 2 3 4 নম্বর ঘরে আছে কেতু, কেন আমরা একে শঙ্খপাল কালসর্পযোগ বলবো না? কেন, কি জন্য? আপনি শিখিয়েছেন যদি লগ্ন থেকে অ্যান্টি ক্লক 4 নম্বর ঘরে থেকে রাহু অথবা কেতু, আমরা কিন্তু এখানে কেতুকে পেয়ে গেছি, কেন শঙ্খপাল বলবো না? ডিটেলস আলোচনা অবশ্যভাবে করব। তোমরা তৈরি থাকবে তোমাদের জন্মকুণ্ডলী নিয়ে। আগামী রবিবার রাত্রি 10টা 5 এটিএন কলকাতা। সেই জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব, কিন্তু আজকে তো সময় শেষ। আর আপনার সাথে যোগাযোগ করার জন্য দর্শকরা বা আপনার ভক্তরা কিভাবে যোগাযোগ করবেন আমি বলে দেব। অধ্যাপক, ব্যবস্থাপক না পথপ্রদর্শক, সেই ব্যক্তি গবেষক, জ্যোতিষী, রাজগণক, বরাহমিহির উপাধিপ্রাপ্ত শ্রী দেবদাসের সাথে কিভাবে যোগাযোগ করবেন? 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। বাসস্টপ মাসির বাড়ি, ভাতৃসংঘ ক্লাবের পাশে। মাসির বাড়ি এসে ভাতৃসংঘ ক্লাবের পাশে তার অফিস, সেখানে আপনারা 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে এসে যোগাযোগ করতে পারেন। এছাড়া উত্তর কলকাতায় তার একটি অফিস আছে শ্যামবাজারে, জুপিটার 182 182A, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ফরিয়াপুকুর বাসস্টপ, টকিজ হাউস, সিনেমা কম্পাউন্ড। এছাড়া সল্টলেকে তার একটি অফিস আছে, গুড লাক পয়েন্ট, A ফর অ্যাপেল, E ফর ইগল, AE 497, কোয়ালিটি মোড়, সেক্টর 1, সল্টলেক, ক্যালকাটা 64। এটি হচ্ছে এই মার্কেটের দিকে ঢুকতে ডান দিকের প্রথম রাস্তায় সল্টলেকে। এছাড়া আপনারা পাবেন নর্থ 24 পরগনায়, আপনার উত্তর কলকাতায় যেটা বলা হয় ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, বিরাটি, সিদ্ধেশ্বরী বাজার, কলকাতা 51। এটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উল্টো দিকে বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। আপনারা এই সমস্ত জায়গায় ফোন করুন 26624721 অথবা মোবাইল নাম্বার 9830156738, এছাড়া 9830372447 এই নম্বরে। এছাড়া স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই নোট করে নিয়েছেন। আমি জানি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্রামিস্ট, অ্যাস্ট্রোলজারের
সাথে পরামর্শ করার জন্য। আগামী রবিবারের জন্য অপেক্ষা করুন। আমরা আমন্ত্রণ জানিয়ে রাখি রবিবারের জন্য। আপনি অবশ্যই রবিবারের জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত হবেন আপনার এই সেই রত্নভাণ্ডার নিয়ে জ্যোতিষশাস্ত্রের। এবং আবার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং আপনি দীর্ঘায়ু কামনা করি, আপনার ভগবানের কাছে প্রার্থনা করি। দর্শকদের তরফ থেকে, আমাদের তরফ থেকে শেষ করব সমস্যা এবং সমাধান। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। নমস্কার।